হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ লম্বা একটা ব্রেক নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসছি। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, কাজ থাকলে কাজ সেরে নিরিবিলি ভিডিওটি দেখবেন। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা অনেক বেশি মজা পাবেন। নারীদের জীবনে না ছুটি বলতে কোনো শব্দ নেই, জানেন। যেখানেই যাই না কেন, আগে আমার সংসার সামলে আমার কাজগুলো সেরে তারপর বের হতে হবে। তো আজকে হচ্ছে শ্বশুর বাড়িতে যাব। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, ওর বাবা বলল যে চলো 2 দিনের জন্য গ্রাম থেকে ঘুরে আসি। গ্রামে আমাদের ডুপ্লেক্স বাড়ির কাজ কতটুকু হয়েছে সেটা এখন পর্যন্ত আর দেখা হয়নি। কুরবানির ঈদে যে দেখে এসেছি, তো কুরবানির পর আর আমার গ্রামে যাওয়া হয়নি। আজকে আমরা দুপুরবেলা গ্রামের উদ্দেশ্যে রওনা হব। তো সকালের নাস্তাটা রেডি করছি। এখানে আমি আলু, গাজর আর হচ্ছে জালি কুমড়া দিয়ে একটা ভাজি করছি, সঙ্গে একটু হালুয়া বানাবো। বাসায় একজন মেহমান আছে, তো ওনার জন্যই মূলত নাস্তাটা রেডি করা। ইদানিং আমার বাসায় মাশাআল্লাহ আল্লাহর রহমতে এত বেশি মেহমানের বরকত এসেছে। 2 মাস যাবৎ শুধু মেহমানদারি করেই যাচ্ছি। মেহমানদারি করার জন্য দেখা গেছে বাচ্চাদের পরীক্ষাও তেমন একটা টাইম দিতে পারিনি। সংসারের কাজই করতে হচ্ছে, মেহমানদারি করা আর নিজের জন্য যে টাইম বের করব সেটা তো হয়তো আমি 2 মাসে ভুলেই গিয়েছি। বিপদ যখন আসে না, তখন কিন্তু চারদিক দিয়ে একসাথে বিপদ আসে। আমার বাসায় এত পরিমাণের মেহমান আসা শুরু হয়েছে। তো আমার বাসার খালাও হঠাৎ করে গ্রামের বাড়িতে গেছে। উনি ছুটি নিয়ে গেছে 1 সপ্তাহের কথা বলে। এখন পর্যন্ত 15 দিন হয়ে গেছে, কিন্তু তার কোনো রকম আসার নাম নেই। একাই দেখা গেছে মেহমানদারি করতে হচ্ছে, সবকিছুই একা হাতে করতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে না আসলে টাইমটা আমি বের করতে পারছি না যে আপনাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করব। ভিডিও করা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। ভিডিও করলে দেখা যায় 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লেগে যায়। অন ক্যামেরাতে কাজ করাটা অনেক বেশি কষ্টের। আর মেহমান যদি থাকে সেক্ষেত্রে রান্না বান্নারও কিন্তু একটা প্যারা থাকে। নিজেরা হলে দেখা যায় যে কোনো একটা কিছু করে রেডি করে খাওয়া যায়, আর মেহমান হলে দেখা যায় অনেক কিছু রান্না বান্না করতে হয় আর কি। আমার এই জায়গাটা হচ্ছে আমার খুবই শখের একটা জায়গা। তো দেখা যায় পরিবারের কথা চিন্তা করে, সংসারের দিক চিন্তা করলে শখের জায়গাটাকে একটু ছাড় দিয়ে চলতে হচ্ছে আর কি। সবকিছু একসাথে মেনটেন করা কিন্তু কোনো রকম মুখের কথা না। যারা এই পরিস্থিতিতে পড়ে তারাই আসলে বুঝতে পারে। আমার বিয়ের পর থেকে আমি এত পরিমাণের মেহমানদারি করে যাচ্ছি এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আর 8-10টা মেয়ে মনে হয় না এতটুকু করতে পারবে। সংসার সামলানো, মেহমানদারি সারা বছর সামলানো, বাচ্চা কাচ্চা, এর উপর দিয়ে আবার ইউটিউবের কাজ। অনেক সময় সবকিছু একা সামলাতে গিয়ে অনেকটা হিমশিম খেয়ে যাই। যখন অনেক বেশি হিমশিম খাই তখন কিন্তু আপনাদের মাঝে আর থাকতে পারি না, কিছুদিনের জন্য উধাও হয়ে যাই। যখন দেখবেন আমি হারিয়ে গিয়েছি, বুঝবেন যে আমার বাসায় মেহমান এসেছে, আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি। যখন ব্যস্ততা কাটিয়ে উঠতে পারি, নিজের জন্য একটু ফ্রি টাইম পাই, তখনই কিন্তু আবার চলে আসি আপনাদের মাঝে বকবক করার জন্য। আসলে আপনাদের সবাইকে আমি অনেক বেশি মিস করি। তো চেষ্টা করি আর কি, যত কাজই থাকুক না কেন আপনাদের সঙ্গে একটু রেগুলার হওয়ার জন্য। আর চ্যানেলের অবস্থা আমার খুবই খারাপ, কিছু করার নেই আসলে। সব দিক তো আর একা মেনটেন করা যায় না, কিছু না কিছু একটা দিক ছাড় দিয়ে চলতে হয়। যদি জানতাম আমার এত পরিমাণের ব্যস্ততায় দিনগুলো পার করতে হবে, তাহলে কিন্তু ইউটিউবে আমি আসতাম না। এখানে এসে আমি অনেক ভালোবাসার আপুদেরকে পেয়েছি, সেই আপুদের জন্যই আসলে এখন পর্যন্ত আমি টিকে আছি। আর এই চ্যানেলটার জন্য আমার একটা মায়া জন্ম হয়ে গেছে। তো বুঝতে পারিনি আসলে এমন একটা পরিস্থিতিতে আমাকে পড়তে হবে। কিছুটা দায়বদ্ধতার জন্য কাজ করে যাচ্ছি, আপনাদের মায়াও ছাড়তে পারছি না। এই চ্যানেলটা দিয়ে যে আমি ভবিষ্যতে কিছু একটা করতে পারবো বা এটা দিয়ে আমার কোনো রকম আর্নিং হবে, সেই আশা আমি আরো কয়েক মাস আগেই ছেড়ে দিয়েছি। শুধুমাত্র আপনাদের মায়ায় আর কিছুটা দায়বদ্ধতা থেকে আর কি মাঝে মাঝে কাজ করে যাই। সবার নাস্তা পানি করা শেষ, এখন হচ্ছে ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিচ্ছি।
এই চাদরটা যখন আমি বিছানায় বিছিয়েছি এরপর থেকে আমার মেহমান যে শুরু হয়েছে, একজনের পর একজন সিরিয়াল শুরু হয়েছে আর কি। তো চিন্তা করেছি মেহমান যখন একবারে চলে যাবে তখন চাদরটা উঠাবো। বারবার চাদর উঠিয়ে বিছানো তারপর পরিষ্কার করাও একটা ঝামেলার কাজ, তো সেই জন্য আর উঠাইনি। গ্রাম থেকে এসে তারপর হচ্ছে চাদরটা উঠিয়ে ধুয়ে দিব আর কি। তো থালাবাটি যা যা হয়েছিল সবগুলো ধুয়ে আমি জায়গা মতো রেখে দিচ্ছি। ঘর গুছিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিব। আর গাছগুলোকে তো আমি আগেই পানি দিয়ে দিয়েছি। বেশি দিন থাকবো না, 2 দিন থাকবো শুধু। তারপরও কেন জানি গাছগুলোর জন্য এত পরিমাণের মায়া হচ্ছে, মনে হচ্ছে যে গাছগুলো হয়তো মরে যাবে। আল্লাহর কাছে দোয়া করছি যেন 2 দিনই বৃষ্টি থাকে। বৃষ্টি থাকলে দেখা যাবে গাছে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না, গাছগুলো সতেজ থাকবে। একা হাতে সব কাজ সেরে বের হতে হতে প্রায় 12:30 বেজে গিয়েছিল। তো যাই হোক, চলেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের নতুন বাড়ির কাজ কতটুকু হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। আমাদের সবারই একটা স্বপ্ন ছিল আমাদের গ্রামে একটা ডুপ্লেক্স বাড়ি হবে। অনেক ভালোবাসা, অনেক আবেগ জড়ানো আছে বাড়িটার মধ্যে। যদিও বাড়ির কাজ চলছে, তো সবার যেহেতু অনেক দিনের একটা ইচ্ছা, এখন আমার হাজবেন্ড আবার ভাসুর মিলে চেষ্টা করছে স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য। তো আমাদের পুরো বাড়ির জায়গা হচ্ছে এখানে 10% জায়গা, আর বাড়িটা যতটুকু জায়গার মধ্যে করা হচ্ছে সেটা হচ্ছে 5%। কাটা হিসেবে এটা 3.25 কাটা হবে। এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটা আমার হাজবেন্ড নিজে পছন্দ করেছে এবং তার পছন্দ অনুযায়ী আর কি বাড়িটা করা হচ্ছে। তো আমাদের ডুপ্লেক্সের প্রথম ফ্লোরটা হবে মাটির থেকে 6 ফিট উপরে। নিচের অংশটা মূলত রাখা হয়েছে গাড়ি পার্কিং করার জন্য। আর যেহেতু এটা গ্রাম, তো আমার শ্বশুর হচ্ছে মাঝে মধ্যে লার্কি আনে, তো সেগুলো রাখার জন্য, বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য আর কি স্টোরেজের জন্য নিচের জায়গাটাকে খালি রাখা হয়েছে এবং সেগুলো রুম করা হয়ে গেছে। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই প্রথমেই মেইন ডোর পড়ে। মেইন ডোরের সামনে একটা কেচি গেট দেওয়া হবে বড় করে, যেহেতু গ্রামের বাড়ি বুঝতেই পারছেন। তো মেইন ডোর দিয়ে ঢুকলেই প্রথমে ড্রয়িং এবং ডাইনিং রুমটা চোখে পড়বে। আর ফার্স্ট ফ্লোরে মূলত 3টা বেড দেওয়া হয়েছে। আর আমাদের বাড়ির ডিজাইনটাই এমন হয়েছে যে প্রথম ফ্লোর, সেকেন্ড ফ্লোর, 2টা ফ্লোরের সামনের ডিজাইনই বারান্দা হবে। তো 2টা রুমই মূলত বারান্দা পাওয়া যাবে। নিচের ফ্লোরের 2টা বারান্দাওয়ালা রুমে অ্যাটাচ 2টা বাথরুম আছে। আর রুমগুলোর মাপ যদি বলা হয় তাহলে রুমগুলো হবে 13 ফিট বাই 13 ফিট। আর এখানে নিচতলায় একটা কমন ওয়াশরুম রাখা হয়েছে এবং কমন একটা রুমও রাখা হয়েছে। সেটা মূলত মেহমানদের জন্য আর কি গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হবে। সবগুলো ওয়াশরুমের মাপ হবে 6.5 ফিট বাই 5.5 ফিট। অনেক বড় বড় হবে, যেহেতু নিজেদের জন্য বাড়িটা মূলত করা হচ্ছে, সেই জন্য নিজেদের মনের মতো করে বড় বড় করে রুম ওয়াশরুম গুলো করা হয়েছে। দিনের বেশিরভাগ সময় দেখা যাবে আমার শ্বশুর শাশুড়ি এই ফ্লোরে থাকবে, যেহেতু এখানেই রান্না বান্না বা রান্নাঘরটা রাখা হয়েছে। তারা তো বারবার সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারবে না, তো মূলত তাদের জন্যই এই বেডরুমটা আমরা রেখেছি, যেন তারা এই রুমে থাকতে পারে। নিচে উপরে তো 4টা বেডরুম হবেই। তো এই রুমের বারান্দায় দাঁড়ালে সামনের এই ভিউটা দেখা যায়। টিনের যে ঘরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লার্কির রুম, আর পাশেই হচ্ছে রান্নাঘর। 3 সিট এই বাড়িতে আমরা বর্তমানে থাকছি। এখানে 3টা বেডরুম আছে। আর এই বারান্দায় দাঁড়ালে আমাদের বাড়ির মেইন মানে রাস্তাটা দেখা যায়। আর আমাদের বাড়িটা একদম মেইন রাস্তার সঙ্গী। আর যেই সোজাসুজি বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমার চাচা শ্বশুরদের বাড়ি। 2 তলায় ওঠার জন্য রাউন্ড সিঁড়িটা আমার হাজবেন্ড নিজে পছন্দ করে তারপর ডিজাইন করেছে। আর এই রাউন্ড সিঁড়িগুলো দেওয়ার জন্য সে অনেকটা কষ্ট করেছে। তার মনের মতো না হওয়ার কারণে দেখা গেছে কয়েকবার কিছুটা অংশ ভাঙা হয়েছে আর কি। তো রাউন্ড সিঁড়িটার নিচে মানে বাম পাশে হচ্ছে কিচেন রুমটা রাখা হয়েছে। তো আপনাদেরকে এক ঝলক কিচেন রুমটা এখন দেখাচ্ছি, একটু পরে এসে ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়ির সামনের ডিজাইনটা একরকম হচ্ছে আর পেছনের ডিজাইনটাও কিন্তু অন্যরকম হচ্ছে। দেখেই হয়তো বুঝতে পারছেন রাউন্ড সিঁড়ির জন্য পেছনের ওয়ালটাও রাউন্ড ভাবে দেওয়া হচ্ছে। তো মিস্ত্রিরা হচ্ছে ইটগাঁথনি করছে। আমি আপনাদেরকে সিঁড়িটা দেখাচ্ছি, দেখেন কতটা ইউনিক ভাবে সিঁড়িটা ডিজাইন করেছে আমার হাজবেন্ড। তো এত নিখুঁত হলে দেখা গেছে কাজে একটু হেরফের হয়।
তো সিঁড়ি থেকে দাঁড়ালে দেখেন আমাদের উপরের ফ্লোরের ডিজাইনটা, ভিউটা জাস্ট দেখেন কতটা সুন্দর। উপরের ড্রয়িং রুমটা হবে 28 ফিট বাই 12 ফিট, বুঝতেই পারছেন কতটা বড় হবে। আর ড্রয়িং রুমের সামনে বিশাল একটা বারান্দায় দাঁড়ালে পুরো গ্রামটা চোখে পড়ে, এত সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ। তো সামনের যে গাছগুলো দেখতে পাচ্ছেন, জানি না এই গাছগুলো থাকবে কিনা, কারণ সামনে আমাদের মেইন গেটটা পড়বে, বাউন্ডারি দিয়ে বিশাল বড় বাড়ির গেটটা পড়বে। সেকেন্ড ফ্লোরের ড্রয়িং রুমের বারান্দা থেকে কিন্তু আমরা পাশের বেডরুমের বারান্দাগুলোতে যেতে পারবো, কারণ বারান্দাতে কোনো রকম বাউন্ডারি দেওয়া হবে না, একদম আড়াআড়ি ভাবে থাকবে। এক রুমের বেডরুমের বারান্দা থেকে দেখা যাবে অন্য বেডরুমে যাওয়া যাবে বারান্দা দিয়ে। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদেরকে ড্রয়িং রুমটা দেখাচ্ছি, বারান্দা থেকে ড্রয়িং রুমের ভিউটা। মাত্র তো সবই ঈদগাতনি করা হলো। ড্রয়িং রুম থেকে এখন যে বেডরুমে যাচ্ছি সেটা মূলত আমার শ্বশুর শাশুড়ির জন্য করা হয়েছে। এই রুমটাও মাশাল্লাহ অনেক বড়, বুঝতেই পারছেন 13 ফিট বাই 13 ফিট হবে, কত বড় হবে। আর এই রুমের ওয়াশরুমটাও 6.5 ফিট বাই 5.5 ফিট হবে। আমার হাজবেন্ড চিন্তা করে বের করলো ওনার বাবা মায়ের জন্য একটু বড় ওয়াশরুমের দরকার, কারণ ওনারা ওযু করবে। তো ওয়াশরুম গুলো তো একদম রেডি হয়ে গেছে ঈদগাতনি করে। তো উনি বলার পর অনেকটা অংশ ভেঙে আর কি বাড়ানো হয়েছে ওয়াশরুমের জায়গাটা। আমাদের বাড়িতে আমার মনে হয় না আমাদের কোনো রকম ফ্যানের দরকার পড়বে, এত পরিমাণের বাতাস, আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। বারান্দাগুলোর যদি দরজা খুলে রাখি সেই ক্ষেত্রে দেখা যাবে ঘরে থাকা যাবে না বাতাসের জন্য। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটা আমার বড় ভাসুরের জন্য রাখা হয়েছে। আমার ভাসুর হচ্ছে একজন, আমার কোনো দেবর নেই। তারা হচ্ছে 2 ভাই আর কি। এক ভাই তো ইটালি থাকে, তার বউ বাচ্চাও চলে যাবে কিছুদিনের মধ্যে। সবাই দোয়া করবেন তাদের জন্য। তো রয়ে যাবো শুধু আমরা। তো মূলত দেখা গেছে কি বেডরুমটা আমাদেরই থাকা পড়বে গ্রামে গেলে। তো এই 2টা বেডরুমের পর আপনাদেরকে আরো 2টা বেডরুম দেখাচ্ছি। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমে কোনো রকম ওয়াশরুম দেওয়া হয়নি, তো সেটার জন্য উপরেও একটা কমন ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। আর এই বেডরুমে দেখেন প্লাস্টারের কাজ চলছে, আর এই বেডরুমের মধ্যেও একটা ওয়াশরুম দেওয়া হয়েছে। দেখা যাবে আমার ননদরা আসলেও কিন্তু তারা থাকতে পারবে। মানে বাড়িতে যে কয়টা রুম করা হয়েছে, 4টা উপরে আর নিচে হচ্ছে 3টা, মোট 7টা করা হয়েছে। তো আমার ভাসুর ননদ সব মিলিয়ে তারা হচ্ছে ভাই বোন 5 জন। সেক্ষেত্রে কিন্তু একদম ইজিলি সবাই আসলে থাকা যাবে। তো সেকেন্ড ফ্লোরের উপরের যে রাউন্ড সিঁড়িটা সেটা দিয়ে হচ্ছে মূলত ছাদে যেতে হবে আর কি। আর আমার এত পরিমাণের ভয় লাগছে এই সিঁড়িগুলো দেখে, জানি না সিঁড়িগুলো দিয়ে কিভাবে উঠতে পারবো। পরবর্তীতে কিন্তু রেলিং দেওয়া হবে আস্তে আস্তে। আমাদের বাড়ির ছাদ থেকে না পুরো গ্রামের একটা সুন্দর ভিউ দেখা যায়, যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এত সুন্দর লাগছে, মানে ছাদে আসলে না মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে। আর আমি খুবই প্রকৃতিকে ভালোবাসি, বিশ্বাস করবেন না, আমার প্রকৃতি খুবই পছন্দ। আমার অনেক ইচ্ছে আছে ছাদে আমি কিছুটা ছাদ বাগান করব, কিছুটা সবজি চাষাবাদ করব, আর কিছু ফুলের গাছ লাগাবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমার স্বপ্নটা বা আমার শখটা সত্যি করে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন পুরো বাড়িটা কমপ্লিট করতে পারি এবং আমার স্বপ্নটা যেন সত্যি হয়। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার খুবই পছন্দের একটা জায়গা, আমার খুবই শখের জায়গা, আমার পছন্দের রান্নাঘর। তো রান্নাঘরের ডিজাইনটাও শেয়ার করছি। এটা হচ্ছে চুলার অংশ, চুলাটা ভেতরে দেওয়া হবে, আর চুলার মাপটা আমার বাসার চুলার মাপে দেওয়া হয়েছে। চুলার এই অংশটা একটু নিচু করে দেওয়া হয়েছে যেন বড় পাতিল বসালেও দেখতে অসুবিধা না হয়। আর চুলার পাশেই বড় করে জানালা দেওয়া হয়েছে, জানালার কারণে দেখা যাবে পর্যাপ্ত পরিমাণের বাতাস আসা যাওয়া করবে, গরম লাগবে না, আর কিচেন হুকেরও প্রয়োজন পড়বে না। তো এই পাশে হচ্ছে ফ্রিজ এরিয়া করা হয়েছে, ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজ, আর হচ্ছে ওয়াশিং মেশিনের জায়গাটা এই পাশেই করা হয়েছে। আর এটা হচ্ছে কাউন্টার টপ আর বেসিং এরিয়া। তো উপরে যে সানসেটটা দেখতে পাচ্ছেন সেটাতে মূলত কেবিনেট হবে, নিচের এগুলোতেও কেবিনেট হয়ে যাবে। আর পায়ের কাছে যে অংশটা থাকবে রান্নাঘরের তিনো সাইডেই মূলত কেবিনেট হবে।
তো আমাদের রান্নাঘরের দরজা হবে না, সম্ভবত থাই গ্লাস হবে আর কি। আমাদের রান্নাঘরেরও একটা বারান্দা হবে। বারান্দাটা দেওয়ার মূলত কারণ হচ্ছে এখানে একটা বেসিং দেওয়া হবে আর পাশে হচ্ছে একটা মাটির চুলা রাখা হবে। মাঝে সাঝে আমরা গেলে শাশুড়ি মা মাটির চুলায় রান্না করবে। তো উনার কথা মতোই আর কি বারান্দায় একটা কল আর হচ্ছে একটা চুলার ব্যবস্থা করা হয়েছে। নিজেদের বাড়ি যেহেতু নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী আর কি ডিজাইন করা হচ্ছে। তো রাউন্ড সিঁড়িগুলোর বাহিরের অংশটা মানে ওয়ালটা যে দেখিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের রান্নাঘরের বারান্দা থেকে একদম আমরা পুকুর পাড়ে যেতে পারবো। আপনাদেরকে এখন পুকুর পাড়েও নিয়ে যাচ্ছি, চলেন আমার সঙ্গে। বাহিরের কেউ আসলে যেন পুকুর পাড়ে যেতে অসুবিধা না হয় সেই জন্য কিছুটা অংশ খালি রাখা হয়েছে আর কি। চিপা একটা রাস্তা দেওয়া হয়েছে যেন পুকুর পাড়ে কেউ গেলে যেতে পারে। আর এই যে এরিয়াটা পুরোটা এরিয়াই হচ্ছে আমাদের। এটা আমার বড় ভাসুরের বাড়ি, তারপর হচ্ছে আরেকটা দেবরের বাড়ি আর কি। পুকুর পাড়টা হচ্ছে আমাদের নিজেদের, সেই জন্য পুকুর জুড়ে পুরোটা বাড়ি চারপাশে একদম ওয়াল দিয়ে ঘেরাও করা। আমার দাদা শ্বশুর হচ্ছেন একজন জমিদার, যদিও উনি বেঁচে নেই, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। উনি খুবই সুনামধন্য একজন মানুষ ছিলেন। আর তার ছেলেরাও মাশাল্লাহ, আমার শ্বশুরও মাশাল্লাহ অনেক ভালো একজন মানুষ। গ্রামের কোনো বিচার সালিশি হলে প্রথমেই উনাকে রাখে আর কি। ডান পাশের এই বাড়িটা আমার ছোট চাচা শ্বশুরের বাড়ি। আমার ছোট চাচা শ্বশুরও কিন্তু বেঁচে নেই, আল্লাহ পাক উনাকে জান্নাত নসিব করুক। আর উনার বাড়ির পাশেই মূলত ঘাট পড়েছে আর কি, পুকুরের পাড় যেটাকে বলে। আর আমাদের পুকুরটা হচ্ছে একদম বাঁধানো পুকুর, আর পুকুরের পাড়ে অনেক গাছগাছরা আছে। আর আমরা বাড়িতে গেলে এই পুকুরেই গোসল করি, ধোয়া ফালা সবকিছু এখানেই করা হয়। তো আজকে অনেক বেশি গরম পড়েছে, আপনাদেরকে বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে অনেক বেশি গরমে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। তো আমার শ্বশুর হচ্ছে আইসক্রিম এনেছে, নারকেলের আইসক্রিম। এই আইসক্রিম দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। বউ শাশুড়ি মিলে চলে আসছি জুয়েলারির দোকানে। আমি কিছু জুয়েলারি কিনবো। তো গ্রাম থেকে আমার সব সময় স্বর্ণ কেনা হয়, আর এটা আমাদের পরিচিত দোকান। আমার শাশুড়ি মা এখান থেকে আর কি কেনাকাটা করে স্বর্ণ। তো সিম্পলের মধ্যে চাচ্ছিলাম, বাসায় এত ভারী জিনিস পরে থাকতে পারি না। আর আমার একটু ভারী কোনো জিনিস হলে আমার খুবই অসহ্য লাগে, আমি পরেও থাকতে পারি না। তো একটা ব্রেসলাইট খুঁজছিলাম একদম সিম্পলের মধ্যে। তো আমার শাশুড়ি হচ্ছে পছন্দ করে দিচ্ছে। আমি আবার বেশি জিনিস দেখলে চোখ একদম কপালে উঠে যায়, পছন্দ হয় না। তো আম্মাকে বলেছি পছন্দ করে দেওয়ার জন্য। তো আমি যেগুলো চাচ্ছিলাম সেগুলো একদমই পরিমাণে কম হয়, বাজেটের মধ্যে আর কি। তো আমার শাশুড়ি বলছে একটু ভারীর মধ্যে নাও, যেন বাহিরে পড়তে পারো। আর আমি চাচ্ছি হচ্ছে বাসায় পরার জন্য, রাফ ইউজের জন্য। আর যেগুলো রাফ ইউজের জন্য দেখছি সেগুলোর চেনগুলো আবার খুবই পাতলা, ভালো হবে না, কিছুদিন পর দেখা যাবে মানে ছিঁড়ে যাবে। তো ভারীর মধ্যে একটা এই ব্রেসলাইটটা নেওয়া হয়েছে, আর এটা আমার শাশুড়ি পছন্দ করেছে। এখন কিন্তু স্বর্ণতে অনেক জালিয়াতি করে, আপনাকে 18 ক্যারেটের স্বর্ণ দিয়ে বলবে যে 22 ক্যারেটের, 24 ক্যারেটের। তো এখান থেকেই সবসময় কেনাকাটা করি, পরিচিত যেহেতু। আর দেশি স্বর্ণ আমাদের কেনা হয় না, কিনলে সবসময় বাহিরের স্বর্ণটাই কিনি। বাহিরের স্বর্ণটা অনেক বেশি ভালো হয় আর অনেক মজবুত হয় আর কি। সিম্পলের মধ্যে কানের জিনিস খুঁজছিলাম। আমি আবার বেশি গর্জিয়াস বা আংরা হলে জিনিস পরতে পারি না, এমন গুল হলে সেটা আবার সুন্দর করে পরতে পারি। তো কমফোর্টেবলের মধ্যেই আর কি ইয়াররিং খুঁজছিলাম, তো পছন্দ হয়েছে, এখান থেকেও এক জোড়া নিয়েছি। তো আংটি দেখছিলাম কোনটা নেওয়া যায় আর কি। মাশাল্লাহ আমার হাতের যে আঙ্গুল, আমার হাতের আঙ্গুল অনুযায়ী আমি একটা আংটিও পেলাম না, এতটা কষ্ট হচ্ছিল। অনেকগুলো পছন্দ হয়েছে, পছন্দ হলে লাভ কি, আঙ্গুলে তো আর ঢুকে না। তো আঙ্গুলে না ঢুকার কারণে মানে কি যে একটা অবস্থা হয়েছে। উনারা আবার সময় চেয়েছে, উনারা নাকি আবার বড় করে বানিয়ে দিবে।
তো আমার হাতে সময় ছিল না, কি করব বুঝতে পারছি না, এত সুন্দর সুন্দর জিনিস রেখেও আসতে পারছি না। তো কিছুটা কেনা হয়েছে, তো আজকে আর সবকিছু আপনাদের সঙ্গে ডিটেলসে বলবো না। স্বর্ণ নিয়ে বা বাড়ি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি স্বর্ণের দোকান থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।